আমি যতজন মানুষের সাথে মিশেছি, রাজনীতিবিদ, পেশাজীবী, সবার মধ্যে আমার কেন জানি মনে হয়েছে এই পরিবেশ বান্ধব কোনো ব্যক্তির কথা বললে প্রথমেই বলতে হবে তিনি তারেক রহমান। উনি বর্তমানে প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান। তার সাথে অনেক কথা, আমরা তো সাংগঠনিকভাবে প্রায় কথা বলতে হয়, নানা কথা বলতে হয় সাংগঠনিক বিষয়, কিন্তু উনি যখন প্রধানমন্ত্রী হননি তারও আগে থেকে, অনেক আগে থেকে তার যে ড্রিম বা স্বপ্ন এবং তার যে কর্ম পরিকল্পনা, এর মধ্যে পরিবেশকে আমি দেখেছি সর্বাগ্রে অগ্রগণ্য একটি কর্মসূচি হিসাবে তিনি মনে করতেন। এবং নির্বাচনের প্রাক্কালে তার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির মধ্যে তিনি এটা খুব জোরালোভাবে তিনি এটিকে রেখেছেন। 25 কোটি 5 বছরে বৃক্ষরোপণ, এই যে একটা কর্মপরিকল্পনা, এই কর্মপরিকল্পনা তিনি শুরু করেছেন। এটা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের আগে, এখন বাস্তবায়ন শুরু করেছেন। এবং বাস্তবায়নের পদ্ধতিগুলো আমাদেরকে মুগ্ধ করে, আমাদেরকে উদ্বুদ্ধ করে যে বৃক্ষের প্রতি ভালোবাসা, নদীর প্রতি ভালোবাসা, পাখির প্রতি ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটি একটি সরকার যদি জনবান্ধব হয় তার গৃহীত কর্মসূচির মধ্যে ওই ভালোবাসার উদ্রেক ঘটতে পারে। তিনি যে কর্মসূচি নিয়েছেন 25 কোটি বৃক্ষ লাগাবেন 5 বছরে, প্রথম বছরে কত, দ্বিতীয় বছরে কত, 5 কোটি করে করে, আজকে দেখুন তার এই কর্মসূচি এবং এই কর্মসূচি নিয়ে তার যে দৌড়ঝাঁপ, দৌড়ঝাঁপ, অর্থাৎ এটা বাস্তবায়নের জন্য তিনি যে প্রচেষ্টা নিচ্ছেন। আজকে বিভিন্ন পেশাজীবী সংগঠন যেমন তারা একটা কর্মসূচি নিয়েছেন যে তারা 5 লক্ষ গাছ লাগাবেন। তো এটি তো উদ্বুদ্ধকরণের প্রক্রিয়ায় তারা উদ্বুদ্ধ হয়েছে। এরকম আরো অনেক পেশাজীবী সংগঠন তারা নিজের উদ্যোগে এই বৃক্ষরোপণে তারা যোগ দিচ্ছেন, নিজের উদ্যোগে। সেটা হয়তো 25 কোটির মধ্যে নয়, সেটা আলাদাভাবেই হয়তো তারা করছে। গত 29 তারিখে, জুন মাসের 29 তারিখে তিনি একটি চারা একটি বৃক্ষ, একটি শিশু একটি বৃক্ষ, একটা কর্মসূচি তিনি উদ্বোধন করেছেন। এবং দেশের বহু বিদ্যালয়কে তিনি এর সাথে সংযুক্ত করেছিলেন ভার্চুয়ালি। তিনি কি করতে চান, একটা শিশু একটা বৃক্ষ লাগালে পরে সেই বৃক্ষটি প্রতি শুধু ওই সন্তানটি, ওই ছোট্ট বাচ্চাটির শুধু মমত্ব জন্মাবে না, তার বাবা মায়েরও মমত্ব জন্মাবে। যদি স্কুলের প্রাঙ্গণে লাগায় তাহলে স্কুলের শিক্ষকদেরও একটা মমত্ব জন্মাবে, আহা এই বাচ্চাগুলো এই গাছগুলো লাগিয়েছে। এই ভাবনাটা নিয়েই তিনি একটি শিশু একটি বৃক্ষ। আপনারা রবীন্দ্রনাথের বলাই গল্পটি পড়েছেন নিশ্চয়ই। একটি বৃক্ষের প্রতি কি ভালোবাসা, একজন বিশাল মাপের, বিশ্ব মাপের একজন লেখক, তিনি কত অনুভূতি নিয়ে তিনি গল্পটি লিখেছিলেন, বলাই গল্পটি। আজও পড়লে মনটা কেঁদে উঠে এবং একটা বৃক্ষের প্রতি মায়া জন্মায়। আবার সেই অনুভূতিটা জাগিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনারা জানেন আমরা পরিবেশের একটা চরম সংকটকালীন অবস্থায় রয়েছি। উন্নত দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। 2019 সালে একটি সমীক্ষায় দেখা গেছে যে 1919 সাল, 21 সাল, 22 সাল দেখা গেছে যে আমরা পরিবেশ দূষণে অনেক পিছনে, অর্থাৎ 173 নম্বরে আমরা পড়ে আছি। এটা একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থা বলছে। তাহলে আমরা কত পিছনে পড়ে আছি আপনারা সেটা দেখুন, কি পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা নির্বিচারে গাছ কেটে ফেলছি, আমরা নিজ বিচারে খাল ভরাট করে ফেলছি, আমরা পুকুর ভরাট করে ফেলছি। ঢাকা শহরেই আজ থেকে 30-40 বছর আগে কত পুকুর ছিল, সেই পুকুর ভরাট করে ফেলছি। এই কর্মকাণ্ড তো পরিবেশ সাংঘাতিকভাবে আমাদেরকে আক্রান্ত করছে, আমাদেরকে অসুস্থ করছে। আপনারা জানেন যে
এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স, এই ইন্ডেক্স অনুযায়ী 4.4 ট্রিলিয়ন টাকা আমাদের জিডিপির প্রায় 18-19% টাকা স্বাস্থ্য ক্ষতিতে চলে যায়। আমাদের যে স্বাস্থ্য ক্ষতি হচ্ছে পরিবেশের জন্য, সে স্বাস্থ্য ক্ষতিতে ব্যয় হয় 4.4 ট্রিলিয়ন টাকা, মানে 1 ট্রিলিয়ন সম্ভবত 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তাহলে আপনারা দেখুন যে কি পরিস্থিতির মধ্যে আমরা দিনাতিপাত করছি। শুধু তাই নয়, ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশে 32% মৃত্যু হচ্ছে এই পরিবেশ দূষণের কারণে। এই ইকোলজিক্যাল ইমব্যালেন্স এবং এনভায়রনমেন্টাল যে পলিউশন, এই পলিউশনের কারণে 32% যত মৃত্যু হয় সেই মৃত্যুর 32% হচ্ছে এই পলিউশনের কারণে। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে দিনাতিপাত করতে হয়। তো সুতরাং এরকে আমাদের মোকাবেলা করতে হবে। সেই মোকাবেলার জন্য আজকে সরকার, নবনির্বাচিত সরকার, এটা জোর করে ক্ষমতায় আসেনি। জনগণের প্রতি তার দায়িত্ববোধ আছে, জনগণের কাছে জবাবদিহিতা করে এই সরকার। কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার, বিএনপির এই সরকার ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন যে স্কুলের ছাত্রদেরকে স্কুল ব্যাগ দেওয়া হবে, জুতা দেওয়া হবে, এবং সেই ব্যাগটি হবে পাটের। পাট কি আইটেম? আমাদের কৃষি আইটেম। পাটের ব্যাগ দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়েছে, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, সরকার ঘোষণা করেছে। এইটা এমনকি আমি বলবো যে ভারতেও দেখেছি যে এই যে কৃষি জমিগুলো যে আপনার মানুষ কোনো পরিকল্পনা ছাড়াই বা ঘর বাড়ি করে ফেলছে, পারে না, সেখানে একবারই দাগ দেওয়া আছে কৃষি ল্যান্ড, এখান থেকে শুরু হলো, এখান থেকে কেউ এখানে কোনো উপস্থাপনা করতে হবে। পরিবেশ দূষণের অন্যতম একটি দায়ী হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। যেখানে সেখানে বিল্ডিং তুলে ফেললাম, একবার কৃষি জমির উপর আমি একটা বিশাল স্থাপনা করে ফেললাম। এই বিষয়গুলিতে অত্যন্ত শক্তভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারের এখানে মন্ত্রী রয়েছেন, এমপিরা রয়েছেন, তারা এই বিষয়ে পার্লামেন্টে কথা তুলবেন। পৃথিবীতে কোনো জায়গায় না। আপনার একটি দেশ, একটি উন্নত দেশ, সেই দেশের একটা বড় রাজধানী, তার 3টি এয়ারপোর্ট ছিল। 3টি এয়ারপোর্টের মধ্যে শুধু ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখার জন্য, পরিবেশগত ভারসাম্য ঠিক রাখার জন্য 3টি এয়ারপোর্টের মধ্যে 2টি এয়ারপোর্ট চালু রেখেছেন, আরেকটি এয়ারপোর্ট বন্ধ করে দিয়ে সেখানে গাছপালা লাগাচ্ছে। পৃথিবী এই যে ভয়ঙ্কর পরিবেশ দূষণ এবং পরিবেশের যে অবনয়ন ঘটছে, ক্ষতি হচ্ছে, এটা টের পেয়ে নানা পদক্ষেপ নিচ্ছে। সেই পরিবেশ দূষণ এটাকে মোকাবেলা করতে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেগুলো করতে হবে। আমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করি একবার রাস্তার ধার ঘেঁষে, কেন একটু জায়গা রাখা যায় না? আমি পৃথিবীর অনেক উন্নত দেশে দেখেছি যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং 6 তলা 7 তলা, কিন্তু মিনিমাম 2 হাত মানে সামনে জায়গা আছে যেখানে শাক সবজি অন্যান্য গাছপালা লাগানো হয়। আমেরিকাতে দেখেছি, এমন নিউ ইয়র্ক পৃথিবীর মধ্যে অন্যতম জমজমাট একটি শহর, সেই শহরেও অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মধ্যে দেখেছি এক ধরনের লতাপাতা অ্যাপার্টমেন্ট বিল্ডিং চারিদিকে ছেয়ে আছে। আমাদের এই ধরনের পরিকল্পনা নিতে হবে, না হলে আজকে দেখেন স্বয়ং ইউরোপে অপরিকল্পিত ডিজাইনের কারণে আগে তারা নিয়েছে, এখন আর তারা করছেন না। আপনার এবারে আপনি জার্মান বলুন, ফ্রান্স বলুন, ইংল্যান্ড বলুন, হাজার হাজার মানুষ মারা গেছে শুধুমাত্র অত্যাধিক গরমে। বন উজাড়, নদীতে পানি নেই, খাল শুকিয়ে গেছে, বৃষ্টি আসবে কোত্থেকে? মেঘ উৎপন্ন হবে কোথা থেকে? আপনারা প্রতিদিন দেখবেন খবরে, যেখানে ফ্রান্সে, আমি প্যারিসে নিজে দেখেছি যে হোটেলগুলো তো ফ্যান পর্যন্ত নেয়,
কারণ এমনই ঠান্ডার দেশ যে জুলাই মাসে কতটুকু গরম পড়ে এটা সহ্যের মধ্যে। যদি খুব একটু বেশি গরম লাগে তাহলে জানলাটা খুলে দেয়, আপনার হু হু করে বাতাস আসতে থাকে, 5 মিনিট জানলা খুললে পরে ঠান্ডা লাগতে শুরু করে। এই কারণে এসিতে দূরে থাক, আপনার ফ্যান পর্যন্ত নেই। আর সেখানে গরমে মানুষ মারা যাচ্ছে, একজন দুজন নয়, শত শত মানুষ, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। মানুষ গরমের চোটে নদীতে লাফ দিচ্ছে, সেই নদীর পানি এত গরম, সেই গরমে মানুষ মারা যাচ্ছে। পরিবেশ ভয়ঙ্কর রকম একটি পরিস্থিতির জায়গায় এসে দাঁড়িয়েছে গোটা বিশ্বব্যাপী। এই এখনো যদি আমরা সচেতন না হই, এখনো যদি আমরা এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নেই, আমরা আসন্ন একটি ধ্বংসকে মোকাবেলা করার জন্য এখনো যদি আমরা প্রস্তুতি না নেই, তাহলে আমরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাব।